না, প্রত্যাবাসন হবে কিনা সেটা তো সরকার স্পষ্ট করে বলছে না, বরং আমি কিছু উদ্বেগের ব্যাপার, পুরো আলোচনাটা হচ্ছে তো এখন একটা অনুমানকে ধরে। কারণ সরকার যেহেতু কিছু বলেনি যে করিডোর হবে কি, প্যাসেজ হবে কি, চ্যানেল হবে, সেটা ম্যানেজমেন্ট কি হবে কি, কোনো মাঠে কিন্তু কোনো পরিষ্কার স্বচ্ছ ধারণা নেই। অনেক উদ্বেগ আছে, শুধু মাঠে উত্তেজনা আছে, শঙ্কা আছে। এবং শঙ্কাটা কেন? দেখুন, আমাদের জীবদ্দশায় আমরা অন্তত সাধারণভাবে 4টা দেশকে ধ্বংস হয়ে যেতে দেখেছি, ফেইল্ড স্টেট হয়ে যেতে। ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, এই সদ্য সময়ের ঘটনা। সেখানকার রাজনৈতিক এবং সামরিক নেতৃত্বের, আমি বলবো যে সামরিক ভুল সিদ্ধান্ত, অ্যাডভেঞ্চারিজমে যুক্ত হওয়ার ফল বইছে সেখানকার মানুষ। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। বাংলাদেশ একটা ছোট দেশ, আমাদের এখানে আমরা দুটো বড় দেশের পাশে কাছাকাছি আছি, ভারত এবং চীন। আবার যুক্তরাষ্ট্র বিশ্বের এখনও 1 নম্বর শক্তি হিসাবে আছে। আমাদের কোনো দেশের দিকে হেলে পড়া ঠিক হবে না। গত 15 বছর আমাদের বিদেশ নীতির একটা বড় দুর্বলতা, একটা সংকট ছিল, আমরা একটা দেশের দিকে হেলে পড়েছিলাম। এই হেলে পড়াটা রীতিমতো একটা রাজনৈতিক সংকট হয়ে ভূমিকা রেখেছে। গত গণ অভ্যুত্থানে বাংলাদেশ ভারত সম্পর্কের যে একটা হেলে পড়ার দিক, এইটারও একটা নেতিবাচক প্রভাব আমরা দেখেছি। মানুষ হেলে পড়া থেকে কিছু লাভবান হয়নি। এই যে করিডোর বললেন আপনি, করিডোর আসলে বাংলাদেশের মানুষ ভয় পায়। কারণ গত 15 বছর ট্রানজিট নামক করিডোর নিয়ে যখন আলোচনা হয়েছিল, বলা হয়েছিল ট্রানজিট দিলে পানি আসবে, পানি কিন্তু আসেনি। আসলে সমস্যা হলো ওই যে এক দেশ নির্ভর বিদেশ নীতিটা একটা সমস্যা। এখন আমাদেরও দেখেন এই অঞ্চলের পরিস্থিতিটা কি, যুক্তরাষ্ট্র ও চীনের ভিতর একটা ঠান্ডা যুদ্ধের আলামত আমরা এই অঞ্চলেও দেখছি, ভারত মহাসাগরে, বঙ্গোপসাগরে। তারপরে এখানে ভারতও একটা বড় অর্থনীতির দেশ, শক্তিশালী দেশ। ফলে যুক্তরাষ্ট্র, চীন, ভারত এবং মিয়ানমার আমাদের প্রতিবেশী তো আমরা পাল্টাতে পারবো না। ফলে এই যে শক্তিগুলো, এদের সবার সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে। যুক্তরাষ্ট্র আমাদের পণ্যের বড় বাজার, তাকে তো আমরা ইগনোর করতে পারবো না। চীন বিপুল অর্থনীতির একটা দেশ, আমাদের অবকাঠামোগত উন্নয়নে চীনের বিপুল ভূমিকা, সংশ্লিষ্টতা আছে। আবার ভারত আমাদের বড় প্রতিবেশী, আমাদের 3 দিকে আছে। তার মানে এদের সবার সাথে আমাদের একটা উইন উইন সম্পর্ক লাগবেই। তারাও লাভবান হবে, আমরাও লাভবান হব। আবার মিয়ানমার, যদিও এখন আরাকান মিয়ানমারের বাহিনী নিয়ন্ত্রণে নেই, কিন্তু মিয়ানমার দেশটা তো আছে। মিয়ানমারের মধ্য দিয়েই কেবল আমরা আসিয়ান দেশগুলোতে পৌঁছতে পারি। আমাদের বিরাট সম্ভাবনা সেখানে, বড় একটা অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে। ফলে আমি বলবো যুদ্ধ উন্মাদনার চেয়েও আমাদের প্রয়োজন হলো দক্ষ কূটনীতির ব্যবহার, ভারসাম্যপূর্ণ সম্পর্ককে ব্যবহার করা, মানে কিভাবে আমরা সেটা অর্জন করতে পারি। এবং দেখুন, এই যে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, সেটা সম্পূর্ণ ভিন্ন একটা প্রেক্ষাপট। এবং কিন্তু চীন যুদ্ধ করছে না। এই যে চীন যে এগুতে পারলো, বিশ্বের এত বড় একটা দ্বিতীয় অবস্থানে চলে আসতে পারলো এবং প্রথম অবস্থান ছুঁই করছে, সেটা হলো যুক্তরাষ্ট্রের প্রচুর ইন্ধন উস্কানির পরেও চীন কোথাও যুদ্ধে লিপ্ত হচ্ছে না। পুরো সম্পদটা সে নিজস্ব উন্নয়নে ব্যয় করতে পারছে, প্রযুক্তির উন্নয়নে, অর্থনৈতিক উন্নয়নে। ফলে বর্তমান বিশ্বে যারাই যুদ্ধে জড়িয়েছে, যাদেরকেই যুদ্ধে জড়ানো গেছে, তাদেরই সর্বনাশ হয়েছে। ইউক্রেন রাশিয়াকে যুদ্ধে জড়িয়ে দেওয়া হয়েছে, রাশিয়ার মতো দেশ সেইটা থেকে এখনো বের হতে পারেনি। আমরা অবশ্য যুদ্ধে জড়াতে চাই না, গতকালই বলেছেন যে প্রক্সি ওয়ারে যেতে চাই না আমরা মিয়ানমারের কিন্তু সঙ্গে। যুদ্ধ প্রস্তুতির আলাপটা চলে এসেছে এবং মানবিক করিডোরের সাথে নিরাপত্তার প্রশ্ন চলে আসে। ফলে আমরা এই মানবিক করিডোর দেওয়ার সময় চীন কি সম্মত আছে কিনা আমরা জানি না, ভারত সম্মত আছে কিনা আমরা জানি না, আরাকান আর্মি এটা কীভাবে দেখছে আমরা জানি না। আমরা তো এদের সবাইকে মানে অনিশ্চয়তা মানে ইগনোর করে পারবো না, কিন্তু পারা ঠিকও হবে না। ফলে এই প্রত্যেকটা জায়গায় আমাদের কূটনীতিকে ব্যবহার করা উচিত সবার আগে। সামরিক বাংলাদেশ কিন্তু অর্থনীতিভাবে ছোট অর্থনীতি, দুর্বল অর্থনীতি, এবং তার মধ্যেও আবার এখন অর্থনীতির অবস্থাটা ভালো যাচ্ছে। আমরা তো ডিভিশন সৈন্য বাড়িয়ে যেতে পারবো না, কিন্তু বরং সুসম্পর্ক বাড়িয়ে আমাদের একটা আত্মরক্ষামূলক উন্নত প্রযুক্তির সেনাবাহিনী গড়তে হবে। সেটা নিশ্চয়ই আমাদের সরকার, বিভিন্ন সরকারই করছে এবং আগামী সরকারই করবে। ফলে আমি যেটা বলতে চাচ্ছি যে মানবিক করিডোর যদি সামরিক সংখ্যা তৈরি করে,
সামরিক বিপদ তৈরি করে, যদি এতে রাজনীতিবিদরা রাজি না থাকে, আমাদের সামরিক বাহিনীগুলো যদি অনীহা থাকে, তাহলে এটা এগোনো উচিত নয়। কারণ রোহিঙ্গাদের স্বার্থের চেয়েও বাংলাদেশের স্বার্থ বড়, আর আরাকানের রাখাইনদের স্বার্থের চেয়েও, ওদের ত্রাণের চেয়েও বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপদ রাখাটা জরুরি। সেটি তো জরুরি। আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের বড় স্বার্থ, যেটি সবাই বলছেন যে রোহিঙ্গাদেরকে ফিরিয়ে দাও তাদের দেশে, সেই জায়গাটা কি সম্ভব হবে? আমি আসলে সেখানে মানবিক করিডোরে তো শর্ত হিসেবে এটা আছে বলে তো আমরা জানি না। এইটুকু জানি যে একটা সেফ জোন হবে, এবং যেই ত্রাণগুলো যাবে সেগুলো রোহিঙ্গাদের ফেরত, রোহিঙ্গারাও যাতে সেগুলো পায়, সেরকম একটা শর্তের কথা শোনা গেছে। কিন্তু রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য যে আরাকান আর্মিকে রাজি করানো, সেইটার কোনো ন্যূনতম কোনো লক্ষণ নেই। তারপরে এতে বার্মিজ আর্মিরও এখন না হলেও ভবিষ্যতের জন্য হলো বার্মিজদের, বামারদেরও রাজি করার একটা ব্যাপার আছে, এবং এই রাজি করার ক্ষেত্রে দুটো প্রধান ব্যাপার আছে। সেটা হলো ওইখানকার নাগরিকত্ব আইনের সংশোধন, কারণ ওইখানকার নাগরিকত্ব আইনে তো রোহিঙ্গাদের স্বীকারই করা হয় না। তারপরে ওইখানকার সংবিধানে যে জাতির তালিকা, যে তারাই নাগরিক হবে যারা বর্মার 135টা জাতি এবং উপজাতির অংশ, রোহিঙ্গারা সেখানেও নেই। ফলে এই আইনগত সংস্কার ছাড়া তো সেখানে যেতে পারবে না রোহিঙ্গারা, গেলেও থাকতে পারবে। বরং উল্টো তো আরো আমরা দেখলাম যে 1,18,000 রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে প্রতিদিনই চলে আসছে। তার মানে সেখানে, এবং বলা হচ্ছে ওইখানে দুর্ভিক্ষ অবস্থা। দেখুন, আমি নিজে আরাকান আর্মি চিফ জেনারেল নায়েঙ্গের ইন্টারভিউ করেছি, তো ওইখানে যে সংকট আছে সেটা হলো অবকাঠামোগত সংকট। মানে কি, ব্রিজ ভেঙে গেছে, ভবন ভেঙে গেছে, এগুলো বানানোর যে উপাদান, এগুলোর সংকট আছে। খাদ্যপণ্যর সেখানে সংকট নেই। এখন যে রোহিঙ্গারা আসছে, এরা কিন্তু ক্ষুধার জ্বালায় আসছে না, এরা আসছে নিরাপত্তাহীনতার কারণে। অর্থাৎ আরাকান আর্মির সাথে তাদের সম্পর্কটা ভালো যাচ্ছে না। তাইলে আরাকান আর্মির সাথে তাদের ভালো সম্পর্ক করতে হলে এইটা বাংলাদেশকে উদ্যোগ নিতে হবে। এই জায়গাটায় বাংলাদেশ পারে। তার আগে মানবিক করিডোর একটা, আমি বলবো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয় আমাদের স্বার্থের জায়গা থেকে, বাংলাদেশের স্বার্থের জায়গা থেকে।